হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউবি স্টার এক্সাম। আজকে দেখো তোমাদের আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন এসেছিলো তারই আজকে তোমাদের টোটাল শিফটটাই করে দেওয়া হবে। ঠিক আছে, টোটাল শিফটে 25টি সায়েন্সের কোশ্চেন এসেছিলো, সেগুলোই করানো হবে। তো আজকে কোন শিফটটা করানো হবে সেটা হচ্ছে 17ই আগস্ট 2022 সালে যে শিফটটা এসেছিলো সেটাই করানো হবে। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা ক্লাসটা দেখো, দেখার পর যদি তোমাদের ভালো লাগে তো তাহলে আমি এই সিরিজটা চালু রাখবো। ঠিক আছে, তো তোমরা জাস্ট দেখে রিভিউটা জানাও যে কেমন লাগলো ভিডিওটা। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা এই যে ক্লাসটা দেখবে, ক্লাসটা দেখার পর তোমাদের প্র্যাকটিস করার জন্য বা যাদের পিডিএফ লাগবে, তো আমি এই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা যারা নতুন আছো টেলিগ্রামে জয়েন হতে পারোনি, দেখবে ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারবে। তো চলো আজকে শুরু করছি ফার্স্ট কোশ্চেন। চলো শুরু করি। আর একটা ব্যাপার হচ্ছে, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু রেসপন্স করে জানিও। ঠিক আছে, লাইক হোক, কমেন্ট করুক, যে করুক, তোমরা জানিও। চলো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। এইডসের সম্পূর্ণ রূপ কী, ঠিক আছে, বা সম্পূর্ণ নাম কী বা ফুল ফর্ম কী? সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এর ফুল ফর্ম দেখো। এইডস কি? এইডস হলো একটা রোগ। ঠিক আছে, এইডস হলো একটা রোগের নাম, এইডস। কিন্তু সব রোগই তো একটা রোগটা হয় কিসের জন্য? ভাইরাসের জন্য হয়। যে কোনো রোগ তো এমনি এমনি হতে পারে না, ভাইরাসের জন্য হয়। তো ভাইরাসটা কী ভাইরাস? সেই ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের জন্য এইডস রোগ হয়। এইচআইভি ভাইরাস ভাইরাস এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? অনেক পরীক্ষায় আসে বারবার করে, ওর জন্য ইম্পর্টেন্ট। এবার 2024 সালে সেম টু সেম কোশ্চেন এইভাবে দিয়েছে। টেকনিশিয়ান আর হচ্ছে আরআরবি জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এইখানে কোশ্চেন দিয়েছে যে তোমাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে, মানে এসটিডির ফুল ফর্ম হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, এটা কোন রোগের সাথে জড়িত? ঠিক আছে, সেটা হচ্ছে এইডস রোগের সাথে জড়িত। তো এসটিডি কী জিনিস? এসটিডি হচ্ছে যেটা সেক্সের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য মাধ্যমে চলে যায়। ঠিক আছে, তাকে বলা হয়। ধরো কোনো পুরুষ ব্যক্তি বা মেল, ঠিক আছে, এইডস ডিজিজ আছে, ঠিক আছে, তার এইডস রোগ আছে। সে যদি আনপ্রোটেক্টেড সেক্স করে নেয় তাহলে তার বডিতে এইচআইভি ভাইরাসটা আছে সেটা হচ্ছে ফিমেল বডিতে চলে যায়। ঠিক আছে, তো এটাকেই বলা হয় এসটিডি। ঠিক আছে, দেখো, নিম্নলিখিতের মধ্যে কোন সম্পর্কটি ওহমের নিয়মে সঠিক গাণিতিক রূপকে বোঝায়? সেটা হচ্ছে ডি দাগ, ভি সমান সমান আইআর। ভিতে হচ্ছে ভোল্ট, আইতে হচ্ছে অ্যাম্পিয়ার বা কারেন্ট, আরতে হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। দেখো, এই একটা তার আছে, এই তারের মধ্যে যদি নর্মালি তোমাদের কারেন্ট ফ্লো হয় তাহলে তারের মধ্যে কী হবে? পোটেনশিয়াল ডিফারেন্স হতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি মানে হচ্ছে ভোল্ট বা পোটেনশিয়াল ডিফারেন্স, বা বাংলায় বিভব পার্থক্য বলা হয়। যদি কারেন্টের মধ্যে দিয়ে যেতে হয় তারের মধ্যে দিয়ে, তাহলে ভোল্ট থাকতেই হবে। ভোল্ট না থাকলে কারেন্ট যেতে পারে না। একে অপরের সমানুপাতিক, এই কারেন্টটা যেতেই হবে। দেখো, ভোল্ট যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কারেন্টের মানও বেড়ে যায়। বললাম না, একে অপরকে সমানুপাতিক। দেখো, তোমাদের বাড়িতে যখন ভোল্টেজ বেড়ে যায়, তোমাদের ঘরের কারেন্টের মানও বেড়ে যায়। এবার বেড়ে গেলে কী হয়? ওই লাইটের পাওয়ারটা আরও বেড়ে যায়। কিন্তু কখনো কখনো এটা কি হয়, কখনো কখনো ভোল্টেজ বেড়ে গেলেও ভোল্টেজ বেশি হচ্ছে কিন্তু কারেন্টের মান কমে যাচ্ছে। মানে তোমাদের ঘরের যে লাইটগুলো আছে সেগুলো আলো কম হচ্ছে, কারেন্টের মান কমে যাচ্ছে। এই জন্য এটা হয় কিসের জন্য? এটা হয় তোমাদের প্রতিরোধের জন্য বা রেজিস্ট্যান্স। প্রতিরোধের জন্য। আর প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে হচ্ছে এই কারেন্টটাকে তোমাকে যেতে দিচ্ছে না, মানে বাধা দেওয়া। ঠিক আছে, বাধা দেওয়াকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে প্রতিরোধ। ঠিক আছে, মনে করো তোমাদের এই একটা জলের পাইপ আছে, এরকম একটা জলের পাইপ আছে, এখানে একটা জলের পাইপ আছে। এই জলের পাইপ দিয়ে তোমরা এরকম জল যাচ্ছে, এরকম, ঠিক আছে, ফুল স্পিডে এরকম জল বেরোচ্ছে। এবার এই সেম পাইপটাকে আমরা যদি এরকম আরেকটা পাইপ, এরকম সেম পাইপ হলো, তো এই পাইপের মধ্যে যদি নুড়ি, পাথর, কাঁকড়, এরকম যদি পাথর ফেলে দিই, ঠিক আছে, বিভিন্ন পদার্থ এরকম ফেলে দিই, পাথর, তখন জলটা যখন আসবে তখন এরকম এঁকে বেঁকে অল্প অল্প করে জল বেরোবে, তাই না?
তার মানে কি, এই জলের যে বাধাটাকে, মানে জলটা আসছে সেটাকে বাধা দিচ্ছে, নুড়ি পাথর কাকড় যে পদার্থগুলো আছে সেটাকে বাধা দিচ্ছে, তাই না? তার কারণে কি জলের ফ্লো কমে গেছে, তো এটাকে বলা হচ্ছে প্রতিরোধ, ঠিক আছে? এটাও সেই একই রকম, এই যে তারের যে পদার্থ আছে না, এর কারণে কি হয়, বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বাধাপ্রাপ্ত কারণে কারেন্ট যেতে পারে না, ঠিক আছে? সেটাকেই প্রতিরোধ বলা হচ্ছে। আর এর উপরেই গাণিতিকভাবে ওহমের নিয়ম অনুযায়ী তিনি একটা সূত্র তৈরি করলো, সেটা হচ্ছে ভি সমান সমান অ্যাম্পিয়ার ইন্টু রোধ, ঠিক আছে? আর এটাকেই যদি সিম্পলিফাই মানে করা যায়, তাহলে ভি বাই আর হয়ে গেল, অ্যাম্পিয়ার সমান সমান মানে কারেন্ট সমান সমান ভি বাই আর হয়ে গেল, মানে এই আরটাকে নিচে চলে আসলো, ঠিক আছে? তাহলে আমরা কি হচ্ছে, ভোল্ট বেড়ে গেলে আমাদের রোধও বেড়ে যায়, সেখানে কারেন্টের মান কমে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ওহমের সূত্র থেকে এই জিনিসটা পেয়েছি। চলো নেক্সট কোশ্চেন। দেখো, ভাল্বের ফিলামেন্ট অত্যন্ত পাতলা এবং লম্বা বানানো হয় ড্যাশ পাওয়ার জন্য, সেটা হচ্ছে উচ্চ রোধ পাওয়ার জন্য, ঠিক আছে? দেখো, একটা ভাল্ব যদি এরকম হয়, একটা ভাল্ব মোটামুটি, বা লাইট আঁকানোর চেষ্টা করছি, দুটো তার গেল, হ্যাঁ, এখানে কি থাকে, এখানে ফিলামেন্ট থাকে। দেখো, যখন কারেন্ট ফিলামেন্টের মধ্য দিয়ে যায় তখন কী হয়, ফিলামেন্ট গরম করে বা উত্তপ্ত করে, সেখানে কী হয়, ফিলামেন্টের যত হিট উৎপন্ন করবে ততই আলো বা লাইটে কনভার্ট করবে। তাই আমরা চাই ফিলামেন্টে হিট বা উষ্ণতা যাতে বেশি ডেভেলপমেন্ট হয়, সেই কাজটাই করব। এবার এর ডেভেলপমেন্ট করার জন্য কি দরকার, এর ডেভেলপমেন্ট করার জন্য বা উষ্ণতা বা হিট করার জন্য আমরা কি দরকার, আমাদের প্রতিরোধ দরকার, ঠিক আছে? এর প্রতিরোধ আমরা যত বাড়িয়ে দেবো ততই আমাদের উষ্ণতা বেশি হবে। আর উষ্ণতা বেশি হলে কি হবে, উষ্ণতা বেশি হলে আমাদের লাইটও বেশি হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রতিরোধ বাড়ালে কি, উষ্ণতা বাড়বে, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে লাইট বাড়বে। এবার আমরা প্রতিরোধ কি করে বাড়াবো, প্রতিরোধ বাড়ানোর জন্য আমরা কি করব, তারটাকে লম্বা বানাবো। কেন লম্বা বানাবো, দেখো, তোমাদের বাড়িতে কারেন্ট যে আসছে, ধরো মনে করো অনেক দূর থেকে যদি একটা তার দিয়ে কারেন্ট আনা হয়, ঠিক আছে, লম্বা তার দিয়ে, তাহলে তোমাদের বাড়িতে কী হবে বলো তো, কারেন্টের মান কমে যাবে। ধরো যেখান থেকে আসছে সেখানে ধরো 40 ভোল্ট আছে, ঠিক আছে? আর তোমার বাড়িতে যদি অনেক দূর থেকে কারেন্ট আনা হয় একটা তার দিয়ে, মানে তার দিয়ে, দুটো তার দিয়ে, তাহলে তোমার বাড়িতে ধরো 25 ভোল্ট আসবে, এরকম হবে। যত দূরে নেবে তত কমতে কমতে থাকবে, ঠিক আছে? এর জন্যই তোমাদের দেখবে হাই ভোল্ট থেকে লো ভোল্টের দিকে আসে, দেখবে প্রথমে লাখ লাখ ভোল্টেজ থেকে, তারপরে 33,000, তারপরে লাস্টে গিয়ে দেখবে 11,000 আসে, তারপরে গিয়ে 440 লাইনে আসে, এইভাবে আসে। না হলে তো ডাইরেক্ট তোমরা এই 440 ভোল্ট তো সেই কলকাতা থেকে নিয়ে আসতে পারতো, অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারতো, তাই না? কারণ কি, কারণ হচ্ছে ভোল্টেজ মানে লাইনের মানটা, কারেন্টের মানটা কমে যায়, ঠিক আছে? ওই জন্য সেটা কমে, কিসের জন্য, সেটা হচ্ছে লম্বা, যত তার বড় করবে তত তার প্রতিরোধ বেড়ে যায়, ঠিক আছে? প্রতিরোধ বেড়ে যায়, তার জন্য এটা হয়। এবার এই ফিলামেন্টে তার লম্বা কেন করা হয়, কারণ প্রতিরোধ বাড়ানোর জন্য। এই স্প্রিংয়ের মতো যেটা থাকে না, এটা অনেক লম্বা তার, ঠিক আছে? ওটাকে এক জায়গায় করার জন্য গোল গোল করে স্প্রিংয়ের মতন রাখে, যাতে লম্বা তারটাকে এক জায়গায় ধরানো হয়। তার মানে কি, তারটাকে লম্বা বানানো হয় কি, প্রতিরোধ বাড়ানোর জন্য। আর প্রতিরোধ বাড়ালে কী হবে, উষ্ণতা বেড়ে যাবে, উষ্ণতা বাড়লে লাইট বাড়বে। আর একটা ব্যাপার হচ্ছে পাতলা, এই যে পাতলাটা ব্যাপার আছে না, দেখো, তার তোমাদের বাড়িতে এরকম মোটা তার দিয়ে তোমরা কারেন্ট টানলে, ঠিক আছে, মোটা তার দিয়ে, এবার এই তারটাকে একদম শুরু করে দিলে, একদম শুরু কোনো মতে, ঠিক আছে, কোনো মতে যদি পাতলা করে দাও, সেক্ষেত্রেও তোমাদের বাড়িতে কারেন্টের মান কমে যাবে, ঠিক আছে? দেখবে কারেন্টের আলো টিম করে জ্বলছে, আস্তে আস্তে করে জ্বলছে, ঠিক আছে, কম করে জ্বলছে। তো এর কারণ হচ্ছে কি, যত তুমি থিকনেস করে দেবে, পাতলা করে দেবে, ততই তোমার কি বেড়ে যায়, প্রতিরোধ বেড়ে যায়, ঠিক আছে, রোধ বেড়ে যায়। লম্বা করলেও রোধ বেড়ে যায়, তার লম্বা করলেও রোধ বেড়ে যায়, এবং পাতলা করলে, শুরু করে দিলেও রোধ বেড়ে যায়। আর এখানে এই জন্য শুরু করা হয়, শুরু করলেও রোধ বাড়ছে, আর লম্বা করলেও রোধ বাড়ছে, দুটো ক্ষেত্রে রোধ বাড়ছে, যার কারণে এটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে। হিটের কারণে কি হচ্ছে, সেটা লাইটে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য আমাদের দরকার হচ্ছে উচ্চ রোধ, ঠিক আছে? আর প্রতিরোধ মানে কি, বাধা দেওয়া, আমি বলেছি কারেন্টটাকে বাধা দেওয়া, বাধা দেওয়ার কারণে এটা প্রচুর হিট হয়ে যাচ্ছে, তার কারণে এটা লাইটে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে উচ্চ রোধ। এবার দেখো, এইটার উপর বেস করে, এই যেটা বললাম না, এই যে লম্বা করে দিলে রোধ বেড়ে যায়, ঠিক আছে, আর পাতলা করে রোধ বেড়ে যায়, এর উপর ডিপেন্ড করে তোমাকে একটা রোধাঙ্কের একটা সূত্র দিয়েছে, ঠিক আছে, মানে এর সম্পর্ক দিয়েছে, সেটা হচ্ছে আর সমান সমান হচ্ছে রেজিস্টিভিটি লেন্থ বাই এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আর হচ্ছে রোধ, এটা হচ্ছে রোধ, আর এটা হচ্ছে রেজিস্টিভিটি, ঠিক আছে, বা রোধাঙ্ক বলতে পারো, রেজিস্টিভিটি। আর এলে হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এরিয়া।
এটাকে আমরা এই পাশে লিখব, ঠিক আছে। এটাকে আমি এই পাশে একটু ড্র করছি। রোধ সমান সমান হচ্ছে রেজিস্টিভিটি বাই লেন্থ বাই এরিয়া, লেন্থ বাই এরিয়া। এবার দেখো আমরা কি করছি, এই দৈর্ঘ্যটাকে, এই লেন্থটাকে আমরা যখন বাড়িয়ে দিচ্ছি তখন কী হচ্ছে, রোধ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমার এরিয়াটাকে কমিয়ে দিচ্ছি তখনও আমার রোধ বেড়ে যাচ্ছে। তো এটাকে এই সূত্রে, গাণিতিক সূত্রে এইভাবে লেখা হয়, রোধ সমান সমান লেন্থ বাই এরিয়া, ঠিক আছে। এটা তোমাদের যে ফিজিক্সের অঙ্ক আছে তখন করতে গেলে এটা লাগে। চলো, ক্লিয়ার হলো পুরো? চলো নেক্সট কোশ্চেন। দেখো, নিম্নলিখিত বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশন দেওয়া রয়েছে এবং PQRS এর মানগুলি শনাক্ত করুন। এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা প্রত্যেক পরীক্ষায় দেয়, তো এই বিক্রিয়াগুলো প্রত্যেক এক্সামে আসে, তো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে আমরা যেটা আছে সেটা আমরা অপশন ধরে ধরে দেখে দেখে করব। এবার প্রথমত আমরা এইভাবে সাজাবো আগে, এটাকে লেফট আর এটাকে রাইট, RIGST, লেফট এবং রাইটভাবে ভাগ করে নিলাম। এবার প্রথম কি আছে, কি আছে মৌল? প্রথম আছে এটা কি, Fe আছে, তারপর হচ্ছে সালফার আছে, প্রথম আছে লোহা, তারপরে সালফার, তারপর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এটাকে একটু ভাগ করে দিই। দেখো, এটাই কিছুই না, এই যে তীর চিহ্ন আছে, তো এই পাশেটাকে লেফট ধরলাম আর এই পাশেটাকে রাইট ধরলাম, দুটোকে ব্যালেন্স হিসেবে রাখতে হবে। যদি এই পাশে যদি লোহা যদি দুটো হয়, লেফট সাইডে যদি দুটো হয়, এই পাশেও দুটো হতে হবে। এই হিসেবে যদি 5টা হয়, এই পাশেও 5টা হয়, তাহলে ওটা ঠিক আছে, আমরা ধরে নেব। ওকে, তাহলে আমার প্রথম অপশানটা ধরে যদি দেখি, তাহলে এটা যদি প্রথম অপশানটা কি, P হচ্ছে 1, তাহলে Q হচ্ছে 1 হবে, Q এই যে 1 হবে, তাহলে R হচ্ছে 2 হবে এবং S হচ্ছে 1 হবে। তাহলে আমি এটা বসিয়ে দেখি, P হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে কি, Q হচ্ছে 1, আর এদিকে হচ্ছে R হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 1 হচ্ছে, S এর মান হচ্ছে 1, ঠিক আছে। এই মানগুলো ধরে নিলাম, এইগুলোই তো দেওয়া আছে নিচে। তাহলে 1 যদি হয় তাহলে F এর সাথে গুণ হবে, তাহলে F লোহা কটা হবে, 1টা হবে। তার এই পাশে কত হবে, এটা যদি, এটার মান কত, এটার মান 1 ছিল, 1 যদি হয়, F আছে কত, এখানে দুটো আছে আর এর সাথে গুণ হয়ে যাবে, 2 1 2 হচ্ছে, এই পাশে একটা এই পাশে দুটো হচ্ছে, কোনোভাবে ব্যালেন্স হচ্ছে না, তাহলে আমি এটা নিতে পারি না। এই অপশানটা তার মানে ভুল, এই অপশানগুলো ভুল, তার মানে অপশানগুলো হবে না। তাই নেক্সট তোমরা ওরকম করে দেখো, 3 দিয়ে দেখো, 3 যদি করি, 3টে লোহা হচ্ছে আর 3 দুগুণ 6টা হয়ে যাচ্ছে, তার মানে ওটাও হবে না। পরেরটাও আবার 1 1 রয়েছে, 1 দিয়ে তো প্রথমেই হলো না, তাহলে হবে না। তাহলে লাস্টেরটাই হবে আর দেখতে হবে না, কিন্তু লাস্টেরটা হবে যখন, তাহলে আমরা একবার চেক করে দেখি। তাহলে P এর মান কত, P এর মান হচ্ছে 2, তাহলে এই Q এর মান হচ্ছে 1, আর হচ্ছে R এর মান কত, R এর মান হচ্ছে 1 আছে, তারপরে হচ্ছে S এর মান হচ্ছে 1 আছে, 1। তাহলে লোহা লেফট সাইডে কত আছে, এই যে লোহা এখানে কিছু নেই, মানে এফির সাথে কিছু নেই, মানে তার মানে 1 আছে, তাহলে 2 1 2 হবে এটা। তারপরে হচ্ছে এফির সঙ্গে এটা দুটো আছে আর কিউয়ের মান 1, তাহলে গুণ আকারে আছে, তার মানে 2 1 2 হবে, হয়ে গেল, লোহারটা হয়ে গেল। সালফার কত আছে, সালফার এখানে 4 আছে, সালফার এখানে একটা আছে, একটা আর এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 1 2। আর এদিকে ডান সাইডে দেখি সালফার, এই যে সালফার আছে, সালফার এই আর এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে সালফার এখানে হচ্ছে একটা, আর এইদিকে হচ্ছে সালফার এর সঙ্গে গুণ হয়ে যাবে এখানে একটা, তাহলে সালফার এখানে একটা, তাহলে দুটো হয়ে গেল সালফার, ঠিক আছে। তারপরে আমি অক্সিজেন দেখি, অক্সিজেন হচ্ছে এখানে 4টে আছে, আর এখানে দুটো, ঠিক আছে। পির সাথে গুণ হয়ে যাবে, 4 2 8টা হয়ে যাবে অক্সিজেন। তাহলে এইদিকে অক্সিজেন কত, 3টে আছে আর এখানে একটা, তার মানে 3টে হয়ে গেলো, তাই না। কিউ এর মান কত, 1, 3 ওকে 3। তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে অক্সিজেন দুটো আছে আর এখানে আর এর মান হচ্ছে 1, গুণ আকারে আছে, তার মানে অক্সিজেন হয়ে যাবে দুটো। আর এইদিকে আছে অক্সিজেন 3টে আর এর সঙ্গে 1, তার মানে হয়ে যাবে অক্সিজেন এখানে 3টে, 3 আর 3 6 আর 2 8 8 হয়ে গেছে, তার মানে ডিটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, টিন ও সীসা সংকর ধাতু, ফিউজ তার তৈরির জন্য ব্যবহৃত হয়। তারপর 2 নম্বর হচ্ছে ফিউজ লাইভ তারের সাথে সংযুক্ত থাকে। 3 নম্বর হচ্ছে ফিউজ তৈরির জন্য নির্বাচিত পদার্থের গলনাঙ্ক উচ্চ হওয়া উচিত। ঠিক আছে, এর মধ্যে নিচে কোনটি সঠিক হবে সেটা বলতে বলেছে। দেখো তোমরা জানো ফিউজ তার কী জিনিস। ধরো তোমার বাড়িতে কারেন্টের মান খুব বেশি চলে আসলো, ঠিক আছে, তাহলে ওই কারেন্ট তোমার টিভিতেও যাবে, ফ্রিজেও যাবে, তাই না? দেখো এখানে তোমাদের টিভি আছে আর হচ্ছে ফ্রিজ আছে, ফ্রিজ আছে, বাড়িতে অন্যান্য জিনিসপত্রও আছে। ঠিক আছে, আমি ধরে নিলাম ফ্রিজ আর টিভি আছে। ধরো কোনো কারণে কারেন্টের মান বেড়ে গেল, ঠিক আছে, এবার কারেন্টের মান বেড়ে গেলে যখন এই টিভি এবং ফ্রিজে আসবে বা অন্যান্য আসবাবপত্রে আসবে তখন এটাকে খারাপ করে দেবে। তো এইটাকে যাতে খারাপ যাতে না হয় তাই আমরা কি করি, তারের মাঝখানে একটা তার লাগিয়ে দিই। ঠিক আছে, একটা তার লাগিয়ে দিই যেটাকে আমরা বলা হয় ফিউজ তার। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা ফিউজ তার বলি। এই ফিউজ তার এমন একটা পদার্থ দিয়ে বানানো, মানে এই ফিউজ তারের বিশেষত কি, এই ফিউজ তারটা এমন একটা পদার্থ দিয়ে বানানো যাতে এর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক খুব কম হয়। ঠিক আছে, যা সহজে মেল্ট বা গলে যেতে পারে। ঠিক আছে, যখন কোনো তারের, দেখো যখন কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, ঠিক আছে, ও নর্মালি হিট হতে থাকে। দেখো তোমাদের বাড়িতে যে নর্মালি যে কারেন্টের তারগুলো আছে সেগুলো কি হয়, সেগুলো যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে নর্মালি হালকা বা কোনোটায় বেশি কোনোটায় কম একটু হালকা হিট হয়। ঠিক আছে, কিন্তু এই ফিউজ তারটা এমনভাবে বানানো, এমন পদার্থ দিয়ে বানানো যে এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে একটু হিট বেশি হয়। ঠিক আছে, এবার যখন কারেন্টের মান খুব বেশি হবে, কারেন্টের মান বেশি হলে এটাও হিট বেশি হবে এবং হিট হওয়ার কারণে এর গলনাঙ্ক খুব কম, তার জন্য এ গলে যায়। ঠিক আছে, যার কারণে এই গলে যাওয়ার কারণে এই কারেন্ট এদিকে যেতে পারে না, ব্রেক করে দেয়। ঠিক আছে, তখন টিভি এবং ফ্রিজ মানে সাধারণত সুরক্ষিত থাকে। তো এইখানে কি হবে, এর গলনাঙ্ক খুব কম রাখতে হবে। গলনাঙ্ক বেশি রাখলে কি হবে, গলনাঙ্ক উচ্চ রাখলে এটা তো কাটবেই না। ঠিক আছে, গলনাঙ্ক হ্রাস রাখলে, কম রাখলে পরে সেটা মানে সহজে কেটে যেতে পারবে, গলে যেতে পারবে, যার কারণে আমরা সুরক্ষিত থাকবো। তার মানে 3 নাম্বার অ্যান্সারটা হবে না। 2 নাম্বার কী বলেছে, 2 নাম্বার ফিউজ লাইভ তারের সাথে সংযুক্ত থাকে। লাইভ তারের সাথে সংযুক্ত থাকে বলতে, দেখো তোমাদের বাড়িতে দেখবে এরকম টিভি আছে, যে টিভিতে তোমাদের প্লাগে 3টে পয়েন্ট আছে। হ্যাঁ, প্লাগটা আছে, 3টে পয়েন্ট থাকে। এই 3টে পয়েন্ট মানে 3খানা তার তোমাদের টিভির কেবিলে থাকে। এই একটা টিভি আছে, টিভিতে যেটা আছে 3টে পয়েন্ট থাকে। এবার এই 3টে পয়েন্টের মধ্যে একটা তার হচ্ছে যেটা আসে, লাইনটা নিয়ে আসে, কারেন্টটাকে নিয়ে আসে, সেটাকে বলা হয় লাইভ তার। সেটাকে কি বলা হয়, লাইভ তার। এবার টিভির মধ্যে তো কারেন্ট ঢুকলো, এবার টিভির মধ্যে তো সারা জীবন কারেন্ট থেকে যাবে না, তাই না? ওর মধ্যে তো স্টোরেজ হবে না, তো এই কারেন্ট তো বেরোতেও হবে। তো এখান দিয়ে আরেকটা তার আছে বেরোনোর জন্য, সেটাকে বলা হয় নিউট্রাল ওয়্যার বা নিউট্রাল তার। ঠিক আছে, কারেন্ট একটা দিয়ে ঢুকছে, সেটা টিভিতে থাকতে পারে না, সেটা আবার বেরিয়ে যাচ্ছে কারেন্টে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই কারেন্ট তো ঢুকছে, এই ঢোকার পর সব কারেন্ট এই তার দিয়ে বেরোচ্ছে না, কিছু কারেন্ট ও লিকেজ করছে, কিছু কারেন্ট লিকেজ করছে, মানে বাইরে বেরিয়ে যাচ্ছে কিছু কারেন্ট, সম্পূর্ণ কারেন্ট এখান থেকে বেরোচ্ছে না। তখন যে কারেন্টটাকে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই কারেন্টটাকে তোমাদের বের করার জন্য, তার জন্য আরেকটা এক্সট্রা তার দেওয়া হয়, সেটাকে বলা হয় আর্থিং তার। ঠিক আছে, কী দেওয়া হয়, সেটাকে বলা হয় আর্থিং তার। দেখবে এই যে লিকেজ কারেন্টটা না, এটা অনেক সময় তোমাদের বডি হয়, হাত দিলে পরে শক করে। ঠিক আছে, সেই লিকেজ কারেন্টটাকেই বের করার জন্য আরেকটা উপরে দেখবে একটা বড় করে একটা প্লাগ দেওয়া থাকে, সেটা হচ্ছে আর্থিং তার বলা হয়। ঠিক আছে, তো আমরা সাধারণত ফিউজ তার যেটা লাগাই সেটা হচ্ছে এই তারের সঙ্গে লাগানো হয়, লাইভ তারের সঙ্গে লাগানো হয় সবসময়। ঠিক আছে, এটা ঠিক, এই অপশানটা ঠিক। এবার দেখো দ্বিতীয়ত, টিন আর সীসা সংকর ধাতু ফিউজ তার তৈরির জন্য ব্যবহৃত। হ্যাঁ, টিন এবং সীসা সংকর ধাতু তৈরি করতে ব্যবহার করা। টিন আর সীসা মানে টিন এবং প্লাস লেড মানে হচ্ছে সীসা, এই দুটো মিলে মিক্স করে কি তৈরি হয়, সোল্ডার তৈরি করে, যার গলনাঙ্ক খুব কম হয় এবং যার কারণে এটা গলে গিয়ে আমাদের এটা সব কিছু সুরক্ষিত রাখে। চলো নেক্সট কোশ্চেন। আলোক সংশ্লেষ প্রক্রিয়া নিম্নলিখিত ভারসাম্যহীন সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং সূর্যের আলোর ক্লোরোফিলের উপস্থিতি দ্বারা নির্দেশিত জল এবং কার্বন ডাইঅক্সাইড অণুগুলি যথাক্রমে কতটা অংশ নেয়। দেখো জল এবং কার্বন ডাইঅক্সাইড কতটা অংশ নিচ্ছে সেটাকে বলা হচ্ছে।
দেখো এটা একটা এনসিইআরটি লাইন, ঠিক আছে, তোমরা জানো রেলে এনসিইআরটি অনেকটা ফলো করে। তো এই এনসিইআরটি লাইনে যেটা আছে, এই যে সমীকরণটা আছে, এখানে সমীকরণটা হবেটা কি, এই যে 6H2 এই কি H2 আছে, এটা হচ্ছে 12H2O, ঠিক আছে, 12 অণু জল প্লাস 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এটা মিলে যেটা তৈরি হচ্ছে C6H12O6 আর প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু H2O জল বেরিয়ে যাচ্ছে। এই যে যেটা আছে না, এটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, নির্গত হচ্ছে, নির্গত লিখে দিই, নির্গত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, নির্গত হচ্ছে। আর এটা যেটা তৈরি হচ্ছে না, এটা তৈরি হচ্ছে ফুড বা খাদ্য তৈরি হচ্ছে, খাদ্য, এটা খাদ্য হিসেবে থেকে যাচ্ছে। আর এটা অক্সিজেন আর সিক্স অণু অক্সিজেন, 6 অণু জল বেরিয়ে যাচ্ছে। এবার দেখো একটা জিনিস দেখো, এই যে 12 হাইড্রোজেন, কিন্তু অপশানে তো এখানে তো নেই যে জল 12 অণু আছে এবং কার্বন ডাইঅক্সাইড তো দেখতেই পাচ্ছি 6 অণু আছে, ঠিক আছে, 6 তো এখানে অ্যান্সার হবেই, কিন্তু জল তো এখানে 12 অণু রয়েছে, এখানে 12 তো অপশানে নেই। দেখো এখানে হচ্ছেটা কি, তোমাদের এই 12 অণু জল কি করছে, এ তো অ্যাবজর্ব করছে বা শোষিত হচ্ছে, গ্রহণ করছে, ঠিক আছে, গ্রহণ করার পর তুমি এইভাবে দেখো, গ্রহণ করার পর কি করছে, ও এই যে 12 অণু জলের থেকে 6 অণু জল বের করে দিচ্ছে। তার মানে তোমার এখানে দাঁড়াচ্ছে কত, জল দাঁড়াচ্ছে কত, জল দাঁড়াচ্ছে হচ্ছে 6 অণু দাঁড়াচ্ছে, 6 অণু সে শোষিত হচ্ছে। দেখো 6 অণু তো বের করে দিচ্ছে, আসলে কাজে লাগছে কত, 6 অণু জল কাজে লাগছে, এরা কাজে লাগাচ্ছে, আর বাকি 6 অণু বের করে দিচ্ছে। আর এখানে কার্বন ডাইঅক্সাইড কত, কার্বন ডাইঅক্সাইড 6 অণু, তো 6 অণু রয়ে গেছে, তার মানে এটা হবে 6 এবং 6, ঠিক আছে, 6 এবং 6, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সারণীতে গর্ভনিরোধের 4টি পদ্ধতি এবং তাদের কার্যপ্রণালী দেখানো হয়েছে, কোন বিকল্পটি সঠিকভাবে মিলে যায়, ঠিক আছে, মানে এখানে 4টে অপশান দেওয়া আছে, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে মিলাতে হবে। নিম্নলিখিত সারণীতে গর্ভনিরোধের 4টি পদ্ধতি এবং তাদের কার্যপ্রণালী দেখানো হয়েছে, কোন বিকল্পটি সঠিকভাবে মিলে যায় সেটা বলতে হবে। মানে গর্ভনিরোধ মনে হচ্ছে যে প্রেগনেন্সি হয় না, ঠিক আছে, প্রেগনেন্সি হবে না সেরকম পদ্ধতি 4টে দেওয়া রয়েছে, ঠিক আছে, এই যে কপারটি, ওরাল পিলস, কন্ডোম, ঠিক আছে, টিউবেকটমি, এগুলো হচ্ছে পদ্ধতি, আর এটা কী কাজ সেটা এই পাশে বলে দিয়েছে। দেখো প্রথমে এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখে নিই, চলো। দেখো এই যে প্রথমত আমরা দেখব যে প্রেগনেন্সি হয় কীভাবে, ঠিক আছে, দেখো এটা একটা ফিমেল বডি, এটা একটা ফিমেল বডি স্ট্রাকচার, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো এখানে দুটো দেখতে পাচ্ছ না, এটা হলো কি, এটাকে বলা হয় ওভারিস বা ডিম্বাশয় বলা হয়। এটাকে কি বলা হয়, ওভারিস বা ডিম্বাশয়। ওভারিস বা ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে কী উৎপন্ন হয়, এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু উৎপন্ন হয়, এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু উৎপন্ন হয়, এটাকে বলা হয় ডিম্বাণু বা ইংলিশে এগ বলা হয়, ঠিক আছে, এগ উৎপন্ন হয়। আর এটা কি, এটা অল্টারনেটিভভাবে হয়, ধরো এই মাসে ডিম্বাণু এই ওভারিস থেকে উৎপন্ন হলো, পরের মাসে এখান থেকে উৎপন্ন হলো, ঠিক আছে, আবার পরের মাসে এখান থেকে উৎপন্ন, এইভাবে অল্টারনেটভাবে চলতে থাকে। দেখো এবার এই ওভারিস বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু বা এগ যে নালীতে যায়, ঠিক আছে, এই ডিম্বাণু তো আস্তে আস্তে বেরোবে, এখান থেকে বেরোতে যে নালীতে যায়, এই নালীটাকে বলা হয় কি, ফ্যালোপিয়ান টিউব বলা হয় বা ডিম্বনালী বলা হয়। কি বলা হয়, ফ্যালোপিয়ান টিউব বলা হয়, ফ্যালোপিয়ান টিউব বলে। এবার দেখো এই ফ্যালোপিয়ান টিউব, এই যখন ডিম্বাণু আস্তে আস্তে বের হচ্ছে, যখন ফ্যালোপিয়ান টিউবে যখন ডিম্বাণুটা চলে আসলো বা এগটা চলে আসলো, তখন কি হয়, যদি ওই সময় কেউ সেক্স করে, ঠিক আছে, ওই সময় যদি সেক্স করে, তাহলে কি হয়, ওই তার মাধ্যমে সেক্স করার মাধ্যমে কি হচ্ছে, এখান দিয়ে সিমেন
সিমেন্ট বা বীর্য বীর্য আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করতে করতে কী হয়, ও যে সাইডটায় মানে ডিম্বাণু বের হচ্ছে, ঠিক আছে, সেই সাইডটা আস্তে আস্তে যেতে থাকে এবং যেতে যেতে কী হয়, তখন ওই বীর্য বা সিমেন্টের মধ্যে থাকা যে লাখ লাখ যে স্পামগুলো থাকে বা শুক্রাণুগুলো থাকে, সেইগুলো গিয়ে এই তোমার এই ডিম্বাণুতে অ্যাটাক করে, ঠিক আছে। অত শুক্রাণুর মধ্যে অ্যাটাক করার পর একটা শুক্রাণু এর মধ্যে ভেতরে প্রবেশ করে যায়, ঢুকে যায়। এবার ঢুকে গেলে সেটা হয়ে যায় কি, যখন ঢুকে যায় তখন ওটা নিষিক্ত হয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে একটা কোশ্চেন আছে, নিষিক্ত হয়ে যায় বা ফার্টিলাইজেশন হয়ে যায়। এবার এখান থেকে একটা কোশ্চেন আছে যে যে নিষিক্তকরণ বা ফার্টিলাইজেশন কোথায় হয়, সেটা ফ্যালোপিয়ান টিউবে হয়। নিষিক্তকরণ নিষিক্তকরণ করণ বা ফার্টিলাইজেশন কোথায় হয়, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে হয়। ফ্যালোপিয়ান টিউবে হয়, ঠিক আছে। তো তারপর কি হয়, এই ফার্টিলাইজেশন তো হয়ে গেল, এখান থেকে ফার্টিলাইজেশন হওয়ার পর ও আস্তে আস্তে এই নালী ধরে নিচে নামতে নামতে এইখানে এসে প্রবেশ করে, মানে এটা কি, এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু, ঠিক আছে, জরায়ু এখানে এসে প্রবেশ করে। এবার আসার পর এখানেই থেকে যায়, এখানে 9 মাস ধরে এখানে গ্রোথ করে, ঠিক আছে। তো এবার দেখো আর একটা জিনিস দেখো, তো এই যে তোমাদের এই পার্টটা থাকে, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে কী বলা হয়, ভাজাইনা বলা হয় বা যোনি বলা হয়, ভাজাইনা বা যোনি বলা হয়। আর এই যে পার্টটা থাকে না, এখানে একটা পার্টটা থাকে, সেটাকে বলা হয় গ্রীবা বা ইংলিশে বলা হয় সার্ভিক্স, ঠিক আছে। এবার দেখো, যদি এখানে একটা অপশন দেওয়া আছে কি, যদি ধরো মনে করো কন্ডোম যদি কেউ পরে, ঠিক আছে, কন্ডোম যদি কেউ পরে, তাহলে ভেতরে কী হবে, ভেতরে কি স্পাম যেতে পারে, গ্রীবা পর্যন্ত যেতেই পারবে না, তখন স্পাম ভিতরে যাবে না, আর না গেলে ফার্টিলাইজেশন হবে না। তার জন্য এটা কি, এই অপশানটা, যে অপশানটা আছে সির অপশানটা, সেটা কি হবে, শুক্রাণু জরায়ুমুখে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে হয়ে যাবে সি নাম্বার, কার সাথে মিল আছে, 2 নম্বরের সাথে মিল আছে, ঠিক আছে। তো একটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা হচ্ছে কপারটি কোথায়, দেখো এ নাম্বার আছে কপারটি কী জিনিস, কপারটি হচ্ছে এমন একটা ডিভাইস, ঠিক আছে, এমন একটা ডিভাইস বা এমন একটা যন্ত্র, সেটা ভিতরে লাগিয়ে দেওয়া হয়, এখানে ওটা কপারটি হচ্ছে টি শেপ আকৃতির হয়, তার জন্য ওটার নাম কপারটি, আর এটা কপারের হয়, ঠিক আছে, টি শেপ হয় আর এটা কপারের তৈরি হয়। এটা একটা এমন একটা ডিভাইস বা যন্ত্র, মানে তোমাদের মোবাইলও যেটা, সেটাও তো একটা ডিভাইস, তাই না, এটাও একটা ডিভাইস, এরকম একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হয়, যেটা কি করে, এটা বাইরে থেকে যে শুক্রাণু বা স্পামটা আসছে, ঠিক আছে, সেটাকে গতিহ্রাস করে দেয়, প্রথমত গতিহ্রাস করে দেয় এবং কার্যক্ষমতা কমিয়ে দেয়, যার দরুন সে এখান দিয়ে আর যেতে পারে না, যার দরুন এখানে ফার্টিলাইজেশন হতে পারে না, নিষিক্ত হতে পারে না, তার জন্য প্রেগনেন্সি হতে পারে না, ঠিক আছে। তাহলে কপারটি হচ্ছে তোমাদের নিষিক্ত প্রতিরোধ করে, ঠিক আছে, এটা হবে। আর কন্ডোমের যেটা আছে সেটা হচ্ছে এটা হবে 2 নাম্বার। তারপরে আছে কি টিউবেকটমি কি, টিউবেকটমি হচ্ছে কি, এটা একটা সার্জিক্যাল মেথড, ঠিক আছে। এটা ফ্যালোপিয়ান টিউবে কেটে দেওয়া হয়, এই যে ফ্যালোপিয়ান টিউবটা আছে, এটা এখান থেকে একটা কাট লাগিয়ে দিল, ঠিক আছে, কাট লাগিয়ে দিল, যার ফলে কি হয়, ডিম্বাণু, এই যে ডিম্বাণুটা আছে, সেটা জরায়ুতে আসতে পারবে না, আর জরায়ুতে না আসলে পরে সেটা নিষেক হবে কী করে, মানে এটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এখানে এটা যেতেও পারবে না জরায়ুতে, আর এদিক দিয়ে তোমার শুক্রাণু এসে নিষিক্ত ফার্টিলাইজেশন হতেও পারবে না, তার জন্য এটার মানে কাজ করতে পারবে না সঠিকভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সার্জিক্যাল মেথড। তাহলে এটা টিউবেকটমি কী হবে, টিউবেকটমি হচ্ছে এটা, ডিম্বাণু জরায়ুতে পৌঁছাতে পারে না, ঠিক আছে, হ্যাঁ, জরায়ুতে পৌঁছাতে পারে না, তাই তো, সেটাই তো, এটাই যে জরায়ুতে ডিম্বাণু যেতে পারছে না, পৌঁছাতে পারছে না। আর লাস্ট যেটা আছে সেটা আছে ওরাল পিলস হচ্ছে যে আমাদের যে বাজারে যে মেডিসিনগুলো আছে, যেগুলো তোমাদের কি করে, এই যে এখানে আছে না, ওই মেডিসিনগুলো কি করে, এই যে ডিম্বাণু আছে না, যে এগ আছে, এটা কি করে, এটা এখান থেকে বেরোতে দেয় না, ঠিক আছে। আর বেরোতে না দিলে ফার্টিলাইজেশন কী করে হবে না, তার জন্য এই জিনিসটা এইভাবে গর্ভনিরোধক হিসেবে কাজ করে। তো এখানে অপশানটা কী হবে, এখানে এই অপশানটা ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, এর অপশানটা হবে
এটা ডি নাম্বার হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, তা ওরাল ফেজ কার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে রোপণ প্রতিরোধ করে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো, একটি কারেন্ট বহনকারী সলিনয়েডের জন্য নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, এটি নরম লোহার টুকরো চুম্বকিত করতে ব্যবহার করা যেতে পারে। এটি একটি দণ্ডচুম্বকের মতো কাজ করে, আর ক্ষেত্ররেখাগুলি সমকেন্দ্রিক বৃত্ত হয়। ঠিক আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের দেখো। প্রথমত তোমরা এটা দেখো যে সলিনয়েড কী জিনিস। ঠিক আছে, দেখো সলিনয়েড হচ্ছে এমন একটা জিনিস, দেখো সলিনয়েড কী জিনিস, সলিনয়েড হচ্ছে এমন একটা তার, যেটা তার হতে পারে, যেমন তামার তার, লোহার তার, বা তামার তারটা বেশি প্রেফার করে, ওটা ভালো হয়। তো এমন একটা তার যেটা যেটা স্প্রিংয়ে আকারের মতো থাকে, যখন সলিনয়েডের মধ্যে কারেন্ট ফ্লো করে, মানে এমন একটা তার এরকম আঁকানোর চেষ্টা করলাম, তারটাকে যে তোমাদের পেনের স্প্রিং আছে না, বা কোনো স্প্রিং দেখেছো, সেই স্প্রিংয়ের মতনই থাকে। ঠিক আছে, যখন এই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা হয়, কারেন্ট দেওয়া হয়, দুপাশ দিয়ে যদি কারেন্ট দেওয়া হয় দুটো তার দিয়ে, ঠিক আছে, তো সেটা কি হয়, এটা ম্যাগনেটের মতো কাজ করে বা চুম্বকের মতন কাজ করে। একটা তারকে নিলে স্প্রিংয়ের মতন করে দিলে, তাহলে যখন কারেন্ট দেওয়া হয় তাহলে চুম্বকের মতন কাজ করে। স্প্রিংয়ের মতন কেন করতে হয়? কারণ দেখো, এই স্প্রিংয়ের মতন করলে তখন চুম্বকত্বর মান আরও বেড়ে যায়, মানে এই ম্যাগনেটিক বেশি হয়, মানে আরও শক্তিশালী হয়ে ওঠে, তার জন্য এটাকে স্প্রিংয়ে আকার করা হয়। আর এই যে চুম্বকটা তৈরি হয়, কারেন্ট দেওয়ার পর যে চুম্বকটা তৈরি হচ্ছে, এটা কি চুম্বকের মতো? দেখো, চুম্বক অনেক ধরনের হয়, তার মধ্যে একটা চুম্বক আছে, সেটা হচ্ছে বার ম্যাগনেট বা দণ্ডচুম্বক। দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বক মানে এরকম একটা চুম্বক আছে না, এই যে লম্বা টাইপের বা চকলেটের মতন এরকম, সেটাকে বলা হয় দণ্ডচুম্বক বা বার ম্যাগনেট। তো এই দণ্ডচুম্বক বার ম্যাগনেট সেইভাবে এটা কাজ করে। ঠিক আছে, একই রকমভাবে এটা কাজ করে। দেখো সলিনয়েডে এই ভিতরে যেগুলো আছে, ঠিক আছে, ভিতরে যে চুম্বক রেখাগুলো আছে, এইখানেও যেরকম শক্তিশালী, এখানেও একই রকম, এখানেও একই রকম, এখানে সমানভাবে একই রকম শক্তিশালী। ঠিক আছে, তার জন্য এটাকে এই লম্বা সমান্তরালভাবে রেখা দ্বারা ধরা হয়। ঠিক আছে, রেখা দ্বারা ধরা হয় এরকমভাবে। আর বাইরের দিকটা এরকম কী হয়, এরকমভাবে যায়, পুরো বৃত্তাকার নয়, এরকমভাবে যাচ্ছে, অর্ধবৃত্তাকার টাইপের। ঠিক আছে, এরকমভাবে যাচ্ছে। কিন্তু এই দণ্ডচুম্বকের ক্ষেত্রে এইভাবে এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য বলা হচ্ছে যে দণ্ডচুম্বকের মতন এই ইয়েটা, চুম্বক রেখাগুলো এরকম হয়। ঠিক আছে, কিন্তু এবার একটা জিনিস দেখো, এই যে রেখাগুলো হচ্ছে, 3 নাম্বার কোশ্চেনটা দেখো। প্রথমটা তো দেখলাম দণ্ডচুম্বকের মতন কাজ করে, এটা তো 2 নাম্বার। ঠিক আছে, দেখো ক্ষেত্ররেখাগুলি সমকেন্দ্রিক বৃত্ত হয়। সমকেন্দ্রিক বৃত্ত মানে কি? সমকেন্দ্রিক বৃত্ত মানে হচ্ছে একটা বৃত্ত আছে, এরকম বৃত্ত আছে, সমকেন্দ্রিক মানে কেন্দ্রটা হচ্ছে সমান আকারে হবে, এখান থেকে যে দূরত্ব ডিস্টেন্স আছে, এখান থেকেও সেই ডিস্টেন্স, এখান থেকেও সেই ডিস্টেন্স, একই ডিস্টেন্সে আছে, মানে সমান কেন্দ্রিক। কিন্তু এই যে এখানে আছে, এটা কি পুরো একটা বৃত্ত আকৃতির হচ্ছে না, এটা একটা অর্ধবৃত্তাকার টাইপের হচ্ছে, পুরো সমকেন্দ্রিক বৃত্ত হচ্ছে না। তার মানে এই 2 নাম্বার কোশ্চেনটা অ্যান্সারটা হবে না। ঠিক আছে, তাহলে এটি নরম লোহার টুকরো চুম্বকিত করতে ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা কি হবে? দেখো সলিনয়েডের ভিতরে যে চুম্বক রেখাগুলো, মানে চুম্বক ক্ষেত্র আছে যে ভিতরে, ঠিক আছে, বেশি না কম, এই ক্ষেত্র চুম্বক রেখাগুলো বেশি না কম, এই সলিনয়েডের ভেতরে বাইরের থেকে ভেতরের মানে ক্ষেত্র মানে খুব বেশি হয়। ঠিক আছে, যদি আমরা এর ভেতরে কোনো মানে কোনো জিনিস রেখে দিই, কোনো পদার্থ বা কোনো মেটাল বা কোনো কিছু রেখে দিই, তাহলে ওটাও কী হয়, চুম্বকত্বে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের এরকম ভেতরে দিলে পরে সবথেকে ভালো চুম্বকত্ব হয় কোনটায়? সেটা হচ্ছে সফট আয়রন বা নরম লোহা। ঠিক আছে, নরম লোহা ভেতরে দিলে পরে, সেটা অন্য পদার্থ দিলেও চুম্বকত্ব হয়ে যায়, কিন্তু নরম লোহা দিলে পরে ভালো চুম্বক চুম্বক তৈরি হয়। ঠিক আছে, এটা নরম লোহাটা চুম্বকে পরিণত হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? এবার এই সলিনয়েড আর প্লাস নরম লোহা মিলে কি তৈরি হয়? এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট বলা হয়। ইলেকট্রোম্যাগনেট বলা হয়। আর এটা কি কাজে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা, ব্যবহৃত হয়েছে বৈদ্যুতিক ঘণ্টা, তারপরে হচ্ছে আর কি, আর বৈদ্যুতিক লক, ঠিক আছে, লক, এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। চলো নেক্সট কোশ্চেন।
ও এটা কি হবে, এটা হচ্ছে এটি নরম লোহার টুকরোকে চুম্বকিত করতে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, ওটাও ঠিক, এটা হচ্ছে ভুল। তার মানে অ্যান্সার অনুযায়ী কী হবে, 1 আর 2 উভয় ঠিক, 1 আর 2 উভয় ঠিক, ঠিক আছে, উভয় হবে। নেক্সট কোশ্চেন, নিউল্যান্ডের অষ্টক নিয়মে প্রথম মৌলটি ড্যাশ এবং শেষ জ্ঞাত মৌলটি ড্যাশ, সেটা কি হবে? দেখো অষ্টক নিয়ম কি বলে, এই যে অষ্টক নিয়মটা আছে না, এই অষ্টক নিয়মটা কি বলে, দেখো আমাদের মোট কটা, মোট 118টি মৌল আছে, 118টি মৌল আছে, 118টি মৌল আছে। দেখো যেমন ধরো হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে ব্রোন, তারপরে হচ্ছে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, ফ্লোরিন, এই ড্যাশ 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 করতে করতে এরকম 118টি মৌল আছে। তো এই 18টি মৌলের বৈশিষ্ট্য কি একই রকম? একই রকমই হয়? সব মৌল কি একই রকমের মতন হবে? না, এরকম হবে না, কারণ কোনোটা গ্যাসীয়, কোনোটা কঠিন, কোনোটা তেজস্ক্রিয়, এরকমভাবে হয়। এই জন্য সবার বৈশিষ্ট্য আলাদা আছে, তার জন্য এই জন্য কী করলো, এইগুলো ক্লাসিফিকেশন করলো, বা বলতে পারো এইগুলোকে আলাদা শ্রেণীভাগে ভাগ করা হলো, ঠিক আছে, মানে যার যেমন বৈশিষ্ট্য সেইভাবে সেই ক্যাটাগরিতে ভাগ করা হলো। তো এই আলাদাটি কীভাবে করবে, তো আলাদাটি কীভাবে করবে, নিউল্যান্ড একটা পদ্ধতি তিনি বললেন, ঠিক আছে, যে এইগুলো কিভাবে আলাদা করা যায়। তো নিউল্যান্ডের পদ্ধতি কি, নিউল্যান্ড পদ্ধতি বলছে কি যে এই অ্যাটমিক মাস, ঠিক আছে, অ্যাটমিক মাস বৃদ্ধি অনুসারে সাজাতে হবে। অ্যাটমিক মাস বৃদ্ধি অনুসারে সাজাতে হবে মানে কি, যেরকম ধরো লিথিয়ামের হচ্ছে অ্যাটমিক মাস হচ্ছে 6, ঠিক আছে, 6, এরকম 6, 7, 8 করে, এরকম 6, 7, 8, 9 এরকম করে অ্যাটমিক মাস বৃদ্ধি করে করে এরকম বেড়ে বেড়ে এরকম সাজাতে হবে। এটা তো বললো এরকম পরপর করে এরকম সাজাতে হবে, ঠিক আছে, অ্যাটমিক মাস অনুযায়ী। কিন্তু তারপরে বললো যে এরকম সাথে সাথে 1 থেকে, ঠিক আছে, 7 নাম্বার, 1 থেকে 7 নাম্বারে পরে যে 8 নাম্বারটা মৌল আছে, সেই 8 নাম্বারটা মৌল 1 নম্বরের মৌলর সাথে সামঞ্জস্য হবে, মানে সমান হবে, ঠিক আছে। তো সেটা এখানে না বসিয়ে এর নিচে বসাতে হবে, এরকম হচ্ছে এটা বলেছে, এটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম, ঠিক আছে। আর একটা বলেছে পারমাণবিক বৃদ্ধি অনুসারে এরকম বেড়ে 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 বসাতে হবে এরকম, আর অষ্টম মৌল যেটা হবে সেটা 1 নম্বর মৌলের সাথে সমান হবে, ঠিক আছে, এরকম 7 নাম্বার গেল, 8 নাম্বার, তারপরে আবার অষ্টম মৌল এরকম আসবে, এরকম নিচে বসাতে বসাতে এরকম যাবে, ঠিক আছে। তো ওই সময় তোমাদের যখন এই যে নিউল্যান্ডে অষ্টক নিয়ম করেছিল, তখন এই 118টি মৌল ছিল না, এটা ছিল হচ্ছে নিউল্যান্ডের সময় 56টি মৌল ছিল, 56টি। আর বর্তমানে কত, বর্তমান হচ্ছে 118টি, বর্তমান হচ্ছে 118টি, ঠিক আছে, বর্তমানে 118টি। তাহলে তোমাদের এখানে এখন 118টি মৌল আছে। সবচেয়ে প্রথম মৌলটি কী ছিল, প্রথম মৌলটি ছিল আমাদের হাইড্রোজেন, আর সবচেয়ে লাস্ট মৌলটি ছিল হচ্ছে থোরিয়াম। হাইড্রোজেন আর থোরিয়াম হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, সেটা হচ্ছে এ নাম্বার আর বি নাম্বার, বাস্তব বড় এবং বাস্তব ছোট, ঠিক আছে, এই দুটোই হবে। এ আর বি কোথায় আছে, এই দুটো, এ এবং বি, বাস্তব বড় এবং ছোট। দেখো বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, এটা জেনে রাখো, বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, ওকে। আর হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না, ঠিক আছে। দেখো আমি যদি বলি এই বস্তুটি পৃথিবীতে আছে, ধরো কোনো একটা বস্তু পৃথিবীতে আছে, তাহলে তার কি প্রমাণ আছে? ধরো কেউ যদি বলে পৃথিবীতে মানুষ থাকে না, তাকে ধরে নিয়ে গিয়ে দেখালে যে সামনাসামনি বাস্তবে এগুলি মানুষ আছে, মানে সামনেই তো আছে, ঠিক আছে, তাকে নিয়ে গিয়ে দেখালে যে সামনেই মানুষগুলো রয়েছে, ঠিক, আর যে সেই মানুষগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছে, আর যেটা তুমি দেখতে পাচ্ছ না বাস্তবে কল্পনা করছো, ঠিক সেটা হচ্ছে কল্পনার জগৎ, ঠিক আছে না, অবাস্তব যাকে বলা হয়। আর বাস্তবে তুমি দেখতে পাচ্ছ সব বস্তুগুলো আছে, সেটা বাস্তব প্রতিবিম্ব। এইভাবে ইমেজের ক্ষেত্রেও দুটো প্রতিবিম্ব আছে, একটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে দুটো প্রতিবিম্ব, এক নম্বর হচ্ছে রিয়েল ইমেজ বা বাস্তব প্রতিবিম্ব, আর 2 নম্বর হচ্ছে
ভার্চুয়াল ইমেজ বা অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, দেখো যখন কোনো দেখো এবার প্রথমটা কি হচ্ছে, যখন কোনো প্রতিবিম্ব এরকম পর্দায় ধরো পড়ছে, ঠিক আছে, যখন কোনো প্রতিবিম্ব এরকম আলো থেকে লাইট থেকে এরকম পর্দায় যখন পড়ছে তখন কী হচ্ছে, দেখো যখন আলো স্ক্রিন বা স্ক্রিনের ওপর বা পর্দায় এক জায়গায় মিলিত হচ্ছে তখন কী হবে, তখন রিয়াল ইমেজ হবে বা বাস্তব প্রতিবিম্ব হবে, তাই না? দেখো কোনো বস্তুর উপর মিলিত হচ্ছে, ওটা দেখতে পাচ্ছ না, বাস্তবেই তো মিলিত হচ্ছে, এটা তো কল্পনা করতে পারো। তোমার সামনে দেখো কোনো সিনেমা হল হচ্ছে, সিনেমা হলে প্রজেক্টর থেকে যখন লাইট পড়ছে বা আলো পড়ছে তখন তো তোমার সামনেই তো হচ্ছে, ওটা তো বাস্তব, তাই না? বাস্তব প্রতিবিম্ব। তাহলে এই জন্য এটা হবে বাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে, বাস্তব বড় এবং বাস্তব ছোট। এবার ভার্চুয়াল ইমেজ হলে তো আমরা দেখতে পারতাম না, ওটা তো কল্পনা করতাম, তার জন্য এটা হচ্ছে অ্যান্সার। এবং বড় এবং ছোট কেন, সেটা হচ্ছে লেন্সের যে প্যাডটা আছে অবতল দর্পণ ওইখান থেকে এটা জানা যাবে, ঠিক আছে, ওটা আলাদা বড় কনসেপ্ট আছে, ওটা লাইটের চ্যাপ্টার করলে তখন হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন।